এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ঝাঁসি থানা রোড নামের একটা এরিয়া। সেখানকার একটা পুলিশ স্টেশনে একজন ৩৫ বছর বয়সী মহিলা, নাম ছিল অনামিকা মেহরা। সে ছুটতে ছুটতে এসে পৌঁছে পুলিশ স্টেশনে জানিয়েছিল যে তার হাজব্যান্ড তার উপর অত্যাচার করে, তাকে মারধর করে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এইমাত্র। সে আরও বলেছিল তার হাজব্যান্ড একজন ক্রিমিনাল, তার হাজব্যান্ড একজন সিরিয়াল কিলার। পুলিশ স্টেশনের লোকজনেরা তাকে বসতে বলে, জল খাওয়ায়, তারপর তাকে বলে যে ঘরোয়া একটা ঝগড়া, তার জন্য রাগ করে এইভাবে নিজের হাজব্যান্ডের নামে বলবেন না, আমরা আপনার হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দেব। মহিলা কিন্তু শান্ত হয়ে যাননি। তিনি বারবার রিকোয়েস্ট করেছিলেন পুলিশকে যে আমার হাজব্যান্ডের ব্যাপারে একটু প্লিজ তদন্ত করে দেখুন। তো পুলিশ বলেছিল যে আপনার হাজব্যান্ডের ওপরে আপনার সন্দেহ হলো কেন? তখন সে মহিলা বলে যে 2014 সালে আমাদের বিয়ে হয়েছে, 2014 পরে আমাদের একটা ছেলেও হয়েছে, লাভ ম্যারেজ ছিল আমাদের। একবার গোয়ালিয়র থেকে ট্রেনে আমি দিল্লি যাচ্ছিলাম, যাওয়ার সময় আমার পাশের সিটেই আমার এখনকার হাজব্যান্ড মানে রাজেন্দ্র মেহরা বসেছিল। দুজনের আলাপ হয়েছিল, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল। কথায় কথায় আমি তাকে বলেছিলাম যে আমি চাকরি খুঁজছি, একটা চাকরির দরকার। তো তিনি আমার জন্য একটা চাকরি খুঁজে দিয়েছিলেন দিল্লিতে একটা কোম্পানিতে। আমি খুব খুশি হয়েছিলাম। কেউ এইভাবে পাশের সিটে বসে থাকা একজন মানুষের এত বড় উপকার করতে পারে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর থেকে আমি ওই রাজেন্দ্র মেহরার ফ্যান হয়ে গেছিলাম। লম্বা লম্বা সময় পর্যন্ত আমাদের কথা চলতো, তারপরে আমাদের মধ্যে প্রেম হয়ে যায়, আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পর আমার ছেলে হয়। ছেলে হওয়ার পর সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছিল। শুধু তাই নয়, সে আমাকে মারধরও করত। আস্তে আস্তে আমি বুঝতে পারি যে আমার যে সম্পত্তি রয়েছে, আমার সম্পত্তি বলতে আমার বাবা একজন ট্রান্সপোর্টার, গোয়ালিয়র শহরের সবথেকে বড় একজন ট্রান্সপোর্টার। তো আমার বাবার প্রচুর সম্পত্তি রয়েছে, তার মধ্যে বেশিরভাগই আমার নামে সম্পত্তি রয়েছে। তো আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে আমার হাজব্যান্ডের আমার সম্পত্তির প্রতি খুব বেশি ইন্টারেস্ট রয়েছে। সে সম্পত্তিগুলো নিজের নামে নিতে চায়, বিক্রি করে ফেলতে চায়। তো ব্যাপারগুলো আমার ভালো লাগছিল না। আবার আমার হাজব্যান্ড যখন তখন আমার গায়ে হাত তোলে, গালিগালা করে। আমার বাবা মা কেউ চায় না যে আমি এই সম্পর্কটাতে আটকে থাকি। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি নিজের সমস্ত জরুরি জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য আমার নিজের বাড়িতে, নিজের ফ্ল্যাটে যে দরকারি ডকুমেন্টগুলো আছে আমার বা যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো আমি প্যাক করছিলাম। প্যাক করতে গিয়ে অনেক পুরনো জিনিস ঘাঁটাঘাঁটি করেছি। একটা পুরনো ব্যাগ খুলে দেখতে আমি দেখেছিলাম আমার হাজব্যান্ডের নাম কিন্তু রাজেন্দ্র মেহরা, কিন্তু সেই ব্যাগে আমার হাজব্যান্ডের আলাদা আলাদা নামের পরিচয়পত্র রয়েছে। কোনোটাতে তার নাম রাজীব, কোনোটাতে রঞ্জিত, কোনোটাতে রাজেশ। তখন আমি কনফিউজ হয়ে গেছি। শুধু তাই নয়, বিভিন্ন পুলিশ স্টেশনের তার উপরে যে কেস আছে সেই সমস্ত কাগজপত্র আমি সেখানে দেখেছি। আমি যে থানায় বসে রয়েছি 6 বছর আগে এই থানাতে তার নামে কমপ্লেন আছে। আপনারা যদি বিশ্বাস না হয় একটু খুঁজে দেখুন। বিলাউয়া নামের কোনো থানাতে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। সে কোনো একটা ফ্রড করেছিল কোনো ফ্যামিলির সাথে। এই সমস্ত শোনার পরে পুলিশ বলে, তাহলে আপনি কেন বললেন যে তিনি নাকি একজন সিরিয়াল কিলার? ভদ্রমহিলা বলে যে যে সমস্ত কাগজপত্র আমি দেখেছি সেটা দেখে আমি এটাই বুঝেছি যে আমার হাজব্যান্ড সিরিয়াল কিলার। তবে সেটার কোনো প্রমাণ আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। সেটা কিন্তু আপনাদের কাজ এবার এটা খুঁজে বের করা। তবে আমি একদম শিওর যে আমি একটুও ভুল বলছি না।
তারপরে সেই মহিলা পুলিশ টিমকে বলে যে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড নিশ্চয় নিজের ফ্ল্যাটে এসেছে, দেখেছে জিনিসপত্র অগুছালো পড়ে রয়েছে। তখন তার সন্দেহ হয়েছে যে আমি হয়তো তার ওই সমস্ত কাগজপত্রগুলো দেখে ফেলেছি। তারপর থেকে সে আমাকে ফোন কলে রিকোয়েস্ট করছিল, আমার বাপের বাড়িতে বারবার কল করছিল যে একবার এসো, আমরা দেখা করি, আমি তোমাকে ক্ষমা চাইতে চাই, যা যা এই পর্যন্ত করেছি ভুল হয়ে গেছে। আমি কিন্তু একবারও আমার হাজব্যান্ডকে জানাইনি যে তার পুরনো কাগজপত্র আমি দেখে ফেলেছি। কিন্তু হাজব্যান্ডের মনে কোথাও না কোথাও ভয় হচ্ছিল, সেই জন্য সে আমাকে বারবার সব ব্যাপারটা মিটিয়ে নিয়ে বাড়ি ফিরে আসতে বলেছিল। আমি যখন রাজি হইনি তখন সে বলেছিল যে অন্তত আজকে একবার দেখা করো। তার ডাকা জায়গাতে আমি গিয়ে পৌঁছেছিলাম, দেখেছিলাম সে গাড়ি নিয়ে আগে থেকে ওয়েট করছে। তবে আমি কখনো আশা করিনি সে নিজের সাথে 4 জন লোককে এনেছিল। সেই 4 জন লোক সবাই মিলে আমাকে ধরে জোর করে তার গাড়িতে তুলে নিচ্ছিল, কিন্তু আমি জোরে চিৎকার করতে তারা পালিয়ে যায়। তারপরে আমি নিজের বাবাকে ব্যাপারটা জানিয়ে পুলিশ স্টেশনে ছুটে এসেছি। আমার মনে হয়েছিল সেই লোকজনেরা আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলতো, কারণ আমি আগেই বলেছি আমার হাজব্যান্ড একাধিক মানুষের মার্ডার করেছে বলে আমার মনে হচ্ছে। এবার পুলিশের একটু বিশ্বাস হয়েছিল, প্রথমে নিজেদের থানায়, তারপরে সেই বিলাউয়া থানাতে যোগাযোগ করে রাজেন্দ্র মেহরার নামে কোনো পুলিশ কেস রয়েছে কিনা খুঁজে বের করতে বলা হয়েছিল। 6 বছর আগে ওই থানাতে কোথাও একটা মারধর করে টাকা আদায়ের ব্যাপারে রাজেন্দ্র মেহরার নামে একটা পুলিশ কমপ্লেন ছিল। সেটা দেখার পরে পুলিশ বিলাউয়া থানাতে যোগাযোগ করে, সেখানে বলে যে প্লিজ একটু দেখুন রাজেন্দ্র মেহরা বা রাজেশ মেহরা বা রাজীব মেহরা এই ধরনের নামের কোনো লোকের কোনো পুলিশ কমপ্লেন রয়েছে কিনা। তখন সেখান থেকেও বলে যে হ্যাঁ, রাজেশ নামের কোনো এক ভদ্রলোকের নামে ফ্রড করার একটা কেস রয়েছে। এবার পুলিশ কিন্তু কনফার্ম হয় যে সত্যি সত্যি এই মহিলা ঠিক কথা বলছে। নেক্সট ডে রাজেন্দ্র মেহরাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর সব অপরাধী যেমন করে যে না আমি কিছু করিনি, আমি তো কিছু জানিই না, আমি সৎ ভালো মানুষ, সেই ধরনের কথা সেও বলে। বলার পরে পুলিশ একটু শক্তভাবে জিজ্ঞাসাবাদ করে, মারধরও করে। তখন সে সত্যিটা বলতে শুরু করেছিল। সে যেটা বলেছিল সেটা হচ্ছে 2011 সাল, সে সদ্য পড়াশোনা করার পর বাইরে বেরিয়েছে, টাকার প্রচুর দরকার, অনেক আনন্দ করার ইচ্ছা, টাকা খরচ করার ইচ্ছা, কিন্তু তার কাছে কোনো কাজ নেই, বেকার যুবক। অন্যদিকে বাড়ির অবস্থাও তেমন একটা ভালো নয় যে বাবার অনেক অনেক টাকা আছে, সে সেগুলো নিয়ে আনন্দ ফুর্তি ইত্যাদি করবে, সে কিছুই করতে পারে না। সে কাজ খুঁজছে। কাজ খুঁজতে খুঁজতে সে জানতে পারে যে ওই এলাকার একজন ধনী মানুষ, নাম হচ্ছে বিনোদ বর্মা। তো বিনোদ বর্মার সাথে সে বন্ধুত্ব করে, বন্ধুত্ব ঠিক বলবো না, সব সময় বিনোদ মেহরার সাথে সাথে ঘোরাঘুরি। বিনোদ মেহরা কিছু কাজ বললে সে করে দেয়, বিনোদ মেহরা বললে সে বাজার করে নিয়ে বিনোদের বাড়িতে পৌঁছে দেয়, এগুলো তার কাজ। 5 ফরমাস খাটা, আর মাস গেলে টাকা, দরকার পড়লে টাকা বিনোদ তাকে দিত, কারণ সে বিনোদের প্রচুর কাজ করে দিত, হেল্প করত। বিনোদের সঙ্গে একদম পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়। বিনোদ তাকে একদম ছোট ভাইয়ের মতো দেখতে শুরু করে, কারণ বিনোদের থেকে সে অনেকটাই ছোট ছিল। এবার ধীরে ধীরে বিনোদের বাড়িতে তার যাওয়া আসা শুরু হয়েছিল। বাড়িতে ছিল বিনোদের স্ত্রী গীতা। গীতার বয়স, এই যে বাড়িতে ছেলেটা যাচ্ছে বেকার যুবক রাজেশ, তার থেকে 10 বছর বেশি। কিন্তু বিনোদের স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা সে শুরু করে দিয়েছে। বিনোদের স্ত্রীর মনে হচ্ছে যে আমার হাজব্যান্ড তো একদম আমাকে সময় দেয় না, ভালো মানুষও নয়, ভালো কথাও বলে না, ঝগড়া করে, বকে, শাসন করে। এই ছেলেটা কি ভালো, ছোট হতে পারে, কিন্তু এর সাথে যদি আমার বিয়ে হতো তাহলে খুব ভালো হতো, ভালো ছেলে, ভালো হাজব্যান্ডও হতে পারতো। আর আমি 10 বছর বেশি বয়স হওয়া সত্ত্বেও এই ছেলেটা আমাকে এত পছন্দ করে, এত ভালো কথা বলে, নিশ্চয় এই ছেলেটা আমাকে খুব ভালোবাসতো। খুব ভুল হয়ে গেছে বিনোদের সাথে বিয়েটা করে।
এবার দুজন পরস্পরের দিকে খুব মনোযোগ, বন্ধুত্ব, গল্প, অবৈধ প্রেম। বিনোদ কিন্তু কিচ্ছু জানে না। সুযোগ পেলেই সে চলে যায় বিনোদের বাড়িতে, বৌদি বলে কথা বলতো, খুব গল্প করে, বৌদি নানা রকম রান্না বান্না করে দেওরকে খাওয়ায়। এক সময় তারা দুজনে মিলে প্ল্যান করে যে এইভাবে ভালো লাগছে না, আমরা দুজন বিয়ে করা উচিত। তাহলে বিয়ে করার পথে তো সব থেকে বড় বাধা হচ্ছে বিনোদ, তাহলে বিনোদকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। 2011 সালের 31 ডিসেম্বর বিনোদের স্ত্রী আর রাজেশ দুজনে মিলে প্ল্যানিং করে যে চলো একে মেরে ফেলতে হবে। মেরে ফেলার জন্য সেদিন যেহেতু নিউ ইয়ার আসছে, তো পার্টি করবে। পার্টি করলে বিয়ার খাওয়া হবে, বিয়ারের মধ্যে বিষ মিশিয়ে বিনোদকে খাইয়ে দেওয়া হয়। বিনোদ মারা গেছে। বিনোদের গলা চেপে ধরে শিওর হয়ে যাওয়া হয় যে বিনোদ আর কোনোভাবেই বেঁচে নেই। রাতারাতি বিনোদের বডিটা নিয়ে গিয়ে দূরের নদীতে ফেলে দেওয়া হয়। কেউ জানে না, আজ পর্যন্ত কেউ বিনোদের ওই ডেড বডি উদ্ধার করতে পারেনি, সেই সময়ও কেউ জানতো না। তারপরে বিনোদের বেশিরভাগ সম্পত্তি বিনোদের স্ত্রীর নামে। যে ফ্ল্যাটটাতে তারা থাকতো সেটা বিক্রি করা হয়। বিক্রি করে চলে যায় বিনোদের যে গ্রামের বাড়ি, মৌরানি নামের একটা জায়গা, যেটা ইউপিতে। তো মধ্যপ্রদেশ ছেড়ে তারা ইউপি চলে যায়। রাজেশ বা রাজেন্দ্র আর গীতা দুজন বিয়ে করে। আগে থেকেই গীতার এক ছেলে রয়েছে। 1.5 বছর ঠিকঠাক চলে। প্রচুর সম্পত্তি বিক্রি করছে আর টাকাগুলো নিচ্ছে রাজেশ বা রাজেন্দ্র, এইভাবেই চলছে। এবার রাজেশ নিজের ছোট ভাই আর নিজের দিদির হাজবেন্ড জামাইবাবু তিনজনে মিলে একটা প্ল্যানিং করে যে না, আর গীতার সাথে থাকতে ভালো লাগছে না, এবার কিন্তু গীতার আর দরকার নেই। গীতার সমস্ত সম্পত্তি নিজের নামে করা হয়ে গেছে, সম্পত্তি বিক্রি করে টাকা রাখা হয়ে গেছে, তাহলে গীতাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। প্ল্যানিং হয়ে যায়, গীতা আর গীতার ছেলেকে মেরে ফেলতে হবে। গীতা আর গীতার ছেলেকে মেরেও ফেলা হয়। কিন্তু আরও একটা ঘটনা ঘটেছিল সেদিন। গীতার একজন ভাইপো, নাম ছিল সুরজ, সেও গীতার কাছে মানে নিজের পিসির বাড়িতে এসছিল দেখা করতে। তাকেও মেরে ফেলা হয়, কারণ প্ল্যানিংটা করা হয়েছে যেদিন মারা হবে সেদিনকার। সেদিন সুরজ চলে এসছে বাড়িতে, তাহলে সুরজকেও মেরে দেওয়া হোক, মানুষ মারা যেন কোনো ব্যাপারই না তাদের কাছে। ওই তিনজনে মিলে তিনজনকে মেরে ফেলে। মেরে ফেলার পরে বহু দূরে কোথাও একটা নদীতে যেভাবে ফেলে দেওয়া হয়েছিল বিনোদকে, বিনোদের ফ্যামিলিটাকেও ফেলে দিয়ে আসা হয়। অন্যদিকে গীতা কিন্তু মাঝপথে বুঝে গেছিল যে কাজটা সে ঠিক করেনি, কিন্তু যেহেতু নিজের হাজবেন্ডের মার্ডারের সময় সে সঙ্গ দিয়েছিল রাজেশকে, সে কোথায় গিয়ে বলবে যে আমি এই ভুল করেছিলাম। নিজেকে বাঁচাতে গিয়ে সে কিন্তু নিজেকে শেষ করে ফেলল। এবার রাজেশ সব বিক্রি টিক্রি করে চলে আসে আবার নিজের এরিয়া, মধ্যপ্রদেশের গোয়ালিয়র। গোয়ালিয়রে এসে একটা বাড়িতে সে ভাড়ায় থাকতে শুরু করে। সেই বাড়ির মালিকের নাম ছিল মোহিত মেহরা। নামটা তার খুব পছন্দ হয়ে যায়। তারপর থেকে সে নিজের নাম রেখেছিল রাজেন্দ্র মেহরা। আসলে তার নাম ছিল রাজেশ কামারিয়া। এত রকম কাজ করে এসছে আগে, সেই জন্য নামটা পাল্টে ফেলাই ভালো তার মনে হয়। সেই জন্য সে নাম পাল্টে রাজেশ থেকে হয়ে যায় রাজেন্দ্র মেহরা। মোহিতের মেহরা নিয়ে হয়ে গেছিল মেহরা। যাই হোক, আবারও এইভাবে কিছুদিন কাটে। টাকা তো প্রচুর ছিল, ইচ্ছা মতো আনন্দ ফুর্তি ঘোরাঘুরি সব করে। কিছু টাকা ভাইকে জামাইবাবুকে দেয় মুখ বন্ধ রাখার জন্য, কাজে হেল্প করার জন্য, তারাও খুব খুশি। আবার একটা বাড়িতে একটা রিটায়ার্ড পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, তার বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকতে যায় এই রাজেশ বা এই রাজেন্দ্র। আবার সেই রিটায়ার্ড ইঞ্জিনিয়ারের একটা মাঝবয়সী মহিলা স্ত্রী, তার সাথে প্রেম হয়ে যায় রাজেশের। মহিলার খুব ভালো লাগতে লাগে রাজেশকে। মহিলা জলের মতো টাকা খরচ করতে থাকে এই রাজেশের উপরে। রাজেশ বলে খুব টাকার দরকার একটা ব্যবসা করার জন্য। সেই মহিলা 36 লাখ টাকার একটা চেক দিয়েছিল রাজেশকে।
ওইটুকুই টাকা ছিল ওই মহিলার, হাজব্যান্ডকে না জানিয়ে রাজেশকে দিয়েছিল। রাজেশ টাকার চেক পাওয়ার পরের দিনই সেখান থেকে পালিয়ে যায়। মহিলা তখন বুঝতে পারে যে তাকে ঠকানো হচ্ছিল, তার সাথে প্রেমের নাটক করা হচ্ছিল। সে নিজের হাজব্যান্ডকে পুরোটা জানায়। ৩৬ লাখ টাকা ফ্রড করেছে বলে একটা কেস বিলৌয়া থানাতে করা হয় রাজেন্দ্র মেহরার উপর। রাজেন্দ্র মেহরার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল, কয়েকদিনের জন্য তাকে জেলও দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে জামিন হয়ে যায়। 2012 সালে ঘটেছিল এই ঘটনা। তারপরে 2014তে অনামিকা মেহরা, যে মহিলা তার নামে পুলিশ কমপ্লেন করছিল, তার সাথে সে বিয়ে করেছিল। তারপরের ঘটনাগুলো কিন্তু আমি আগেই বলেছি। এই সব ঘটনা জানতে পারার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর কেস চলে। লোয়ার কোর্ট থেকে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বর্তমানে সে ইউপির মুরাদাবাদ জেলে রয়েছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।